আজকে আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসে আছে বায়ুমণ্ডলীয় গোলযোগ। তো এই বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে অনেক কিছু জিনিস রয়েছে। তো আজকে আমি আলোচনা করব ঘূর্ণবাত। তার আগে আমরা জেনে নিই বায়ুমণ্ডলীয় গোলযোগ কি। না, বায়ুমণ্ডলে আবহাওয়ার যে অশান্ত অবস্থার সৃষ্টি হয় তাকে বায়ুমণ্ডলীয় গোলযোগ বলে। অশান্ত অবস্থা মানে বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থার বিপরীত অবস্থা, অর্থাৎ বায়ুমণ্ডলে একটা অস্থিরতার সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে এমন কিছু ঘটনা ঘটে যা বায়ুমণ্ডলের আবহাওয়াগত অবস্থার মধ্যে এক অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখন তাকে আমরা বলি বায়ুমণ্ডলীয় গোলযোগ। আর এর প্রভাবে কি হয় না, এই বায়ুমণ্ডলীয় গোলযোগ অত্যন্ত দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি করে, হ্যাজার্ড সৃষ্টি করে। যার প্রভাবে কি হয় না, ঘরবাড়ি ভাঙে, সম্পদ নষ্ট হয় এবং মানুষ ও অন্যান্য প্রাণীর প্রাণহানি ঘটে। এই সমস্ত ঘটনা কিন্তু এই বায়ুমণ্ডলীয় গোলযোগের ফলেই হয়। সাধারণত ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত, শিলাবৃষ্টি, ধূলিঝড়, তুষার ঝড়, বজ্রঝড়, এই সমস্ত ঘটনাই বায়ুমণ্ডলীয় গোলযোগের অন্তর্গত। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব এই বায়ুমণ্ডলীয় গোলযোগের মধ্যে ঘূর্ণবাত, সাইক্লোন। এই ঘূর্ণবাত কি না, বায়ুমণ্ডলীয় সমস্ত প্রকার যে গোলযোগগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সাইক্লোন বা ঘূর্ণবাত। কাকে বলে সাইক্লোন বা ঘূর্ণবাত? না, সাধারণত কুণ্ডলী পাকিয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাপের প্যাঁচের মতো প্রবাহিত হলে, ঘুরে ঘুরে যদি প্রবাহিত হয়, সেই আবহাওয়াগত অবস্থার নামই হলো সাইক্লোন বা ঘূর্ণবাত। অর্থাৎ এই ঘূর্ণবাত কাকে বলে আর একটু ভালো করে যদি জানি, না, উষ্ণতা বৃদ্ধি ও অন্যান্য কারণে কোন স্বল্প পরিসর স্থানে হঠাৎ বায়ুর চাপ যদি কমে যায়, লো প্রেসার সৃষ্টি হয়, তাহলে সেই অঞ্চলের বায়ু কি হয় না, ঊর্ধ্বমুখী হয় এবং চাপের সমতা রক্ষার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু কি হয় না, ওই নিম্নচাপ মানে পার্শ্ববর্তী অঞ্চলের অপেক্ষাকৃত উচ্চচাপ অঞ্চলের বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে পর্যায়ক্রমে প্রবেশ করে এবং একইভাবে উষ্ণ এবং হালকা হয়ে কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যায়। এর ফলে ওই নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী যে বায়ু প্রবাহ সৃষ্টি হয় তাকেই আমরা ঘূর্ণবাত বলি। অর্থাৎ খুব সাধারণ বিষয়, কোন একটা জায়গায় নিম্নচাপ সৃষ্টি হলো, সেখানকার বায়ু হালকা হয়ে ওপরে উঠে গেল, ফলে পার্শ্ববর্তী অঞ্চলের অপেক্ষাকৃত উচ্চচাপের বায়ু ওই অঞ্চলে দৌড়ে এলো, ওই অঞ্চলে প্রবেশ করে সেও উষ্ণ হলো, হালকা হলো, ঘুরতে ঘুরতে উপরে উঠে গেল। একেই আমরা বলছি কি না, ঘূর্ণবাত। তবে এই ঘূর্ণবাতের উৎপত্তিগত নানান পার্থক্য রয়েছে, অর্থাৎ পড়বো আমরা সেগুলো। অর্থাৎ ঘূর্ণবাতের প্রধান বৈশিষ্ট্য কি না, এর কেন্দ্রে থাকবে লো প্রেসার বা নিম্নচাপ এবং বাইরে থাকবে কি না, উচ্চচাপ। এটা প্রধান বৈশিষ্ট্য। এবং সাধারণত কেন্দ্র বাইরের মধ্যে এই যে চাপের পার্থক্য কত না, 10 থেকে 30 মিলিবারের মতো হয়ে থাকে। কম হলে 10, খুব বেশি হলে 30 মিলিবারের মতো এই চাপের পার্থক্য হয়। এক্ষেত্রে কি হয় না, বায়ু উত্তর গোলার্ধে, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে ঘুরতে থাকে এবং ঘূর্ণবাতের কেন্দ্রে প্রবেশ করে। এটা মনে রাখবে, এটা একটা প্রধান বৈশিষ্ট্য। তো যাই হোক, এই হচ্ছে ঘূর্ণবাত। তবে আমি একটু আগে যেটা বলেছিলাম, এই ঘূর্ণবাত কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে সৃষ্টি হয়। সমস্ত ঘূর্ণবাত সৃষ্টির কিন্তু কোনো একইভাবে যে হবে, একরকম পদ্ধতিতে হবে তা কিন্তু নয়। তাই উৎপত্তির উপর ভিত্তি করে আমরা ঘূর্ণবাতকে
প্রধানত দুভাগে ভাগ করে থাকি। কি কি না, এক হচ্ছে ক্রান্তীয় বা উষ্ণ ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাত যাকে আমরা বলি ট্রপিক্যাল সাইক্লোন। আর দুই কি না, নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত বা মধ্য অক্ষাংশীয় অঞ্চলের ঘূর্ণবাত। এই দুটো ভাগে আমরা প্রধানত ভাগ করি। তারপরেও দুর্বল ঘূর্ণবাত, শক্তিশালী ঘূর্ণবাত, ওগুলো আলাদা বিষয়। প্রধানত আঞ্চলিক অঞ্চল ভেদে উৎপত্তিগত পার্থক্যের কারণে আমরা এই দুটো ভাগে ভাগ করেছি। তবে আজকে আমি তোমাদের যেটা বোঝাবো তা হলো কি না, ক্রান্তীয় ঘূর্ণবাত। পরের ক্লাসে আমি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কিভাবে সৃষ্টি হয় তা বলবো। তাহলে আমরা আলোচনা করছি কি না, ক্রান্তীয় ঘূর্ণবাত। কাকে বলে ক্রান্তীয় ঘূর্ণবাত? না, নিরক্ষরেখাকে মাঝখানে রেখে, 0 ডিগ্রি অক্ষাংশ নিরক্ষরেখা, তাকে মাঝখানে রেখে উভয় গোলার্ধে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে ক্রান্তীয় মণ্ডলে বা ক্রান্তীয় অঞ্চলে যে সীমান্তহীন নিম্নচাপ বিশিষ্ট বায়ু প্রবাহ বা ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে তাকে আমরা বলি ক্রান্তীয় ঘূর্ণবাত বা ট্রপিক্যাল সাইক্লোন। কোথায় সৃষ্টি হচ্ছে? নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে অন্তত 30 ডিগ্রি অক্ষাংশীয় অঞ্চলে। তবে এই ক্রান্তীয় ঘূর্ণবাত বলতে কোন সুনির্দিষ্ট ঘূর্ণবাতকে বোঝায় না। ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট সমস্ত প্রকার ঘূর্ণবাতকেই আমরা এই ক্রান্তীয় ঘূর্ণবাত বলি। তার জন্য এই ক্রান্তীয় অঞ্চল তো আর পৃথিবীর একটা নির্দিষ্ট অঞ্চল নয়, বিভিন্ন দেশ রয়েছে। তাই আমরা কি করেছি না, ঘূর্ণবাতকে, এই ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত এবং বিভিন্ন শক্তি সম্পন্ন। যেমন নামগুলো যদি বলি, সবচেয়ে পৃথিবীর যে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত সেটা কোথায় না, আমেরিকার মিসিসিপি অববাহিকায় একে টর্নেডো বলে। সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত, বিধ্বংসী। আবার বঙ্গোপসাগরে আমাদের যেটা প্রায় আমরা এই ঘূর্ণবাতের সাক্ষী, সেটা হচ্ছে সাইক্লোন। বঙ্গোপসাগরে বলি আমরা একে সাইক্লোন, চীন সাগরে বলি টাইফুন, অস্ট্রেলিয়ায় এর নাম হচ্ছে উইলি উইলি, ফিলিপাইন্সে একে বলে ব্যাগুই, আবার জাপানে বলে তাইফু। এরকম বিভিন্ন অঞ্চলে এই ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাত বিভিন্ন নামে পরিচিত। যাই হোক, ক্রান্তীয় ঘূর্ণবাতের 2-4টে বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, এর সম্পর্কে আরেকটু ক্লিয়ার কনসেপ্ট আমাদের তৈরি হবে। কি বৈশিষ্ট্য না, এই ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে শক্তিশালী নিম্নচাপ, আমি আগেই বলেছি, এবং বাইরে থাকে কে না, উচ্চচাপ। কেন্দ্রে নিম্নচাপ, বাইরে উচ্চচাপ। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, কেন্দ্রে বায়ুর চাপ থাকে প্রায় এই 900 মিলিবার বা তারও কম, মানে যেখানে লো প্রেসার, এবং কেন্দ্র বাইরের মধ্যে বায়ুর চাপের পার্থক্য একটু আগে বলেছিলাম 10 থেকে 30 মিলিবার পর্যন্ত হয়, কখনো কখনো 30 মিলিবারের বেশিও হতে পারে। নেক্সট, এই ঘূর্ণবাতের বায়ু বাইরে থেকে কেন্দ্রের দিকে, উত্তর গোলার্ধে কি না ঘড়ির কাঁটার বিপরীতে, আমি একটু আগে বলেছিলাম, এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিক অনুসারে চক্রাকারে প্রবেশ করে বাইরে থেকে কেন্দ্রের দিকে। এবং আরো বৈশিষ্ট্য আছে কি না, এই ঘূর্ণবাতের পরিধি, ক্রান্তীয় ঘূর্ণবাত কিন্তু বিরাট অঞ্চল জুড়ে হয় না, তবে আবার কিছু কিছু ঘূর্ণবাতের আয়তন অনেক বড়ও হয়। যাই হোক, কত না 80 থেকে 300 কিমি পর্যন্ত হয়ে থাকে। 300 কিমি অঞ্চল জুড়ে মানে বিরাট অঞ্চল জুড়ে, আবার 80 কিমি বা এর চেয়েও অনেক কম অঞ্চলেও কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়। এই ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ বিভিন্ন রকম হয়। কোন দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ প্রতি ঘন্টায় এই 30-40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবার যেগুলো একটু শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত, সেগুলো 180-200 কিলোমিটারেরও বেশি এই ক্রান্তীয় ঘূর্ণবাত ঘটে থাকে। আমরা বিভিন্ন বঙ্গোপসাগরে যে সাইক্লোন গুলো, ফাইলিন, আমফান, হুদহুদ, এগুলো যে আমরা ফণী, এগুলো আমরা দেখেছি, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, এগুলো গতিবেগ অনেক বেশি, প্রায় 180-200 কিলোমিটার। আর কি বৈশিষ্ট্য না, সমুদ্রে ক্রান্তীয় ঘূর্ণবাতের গতিবেগ অত্যন্ত বেশি হয়। এই গতিবেগটা বেশি থাকে কোথায়, সামুদ্রিক অঞ্চলে, কিন্তু স্থলভাগে যখন প্রবেশ করে আস্তে আস্তে এর গতিবেগ কমতে থাকে, এবং একটা সময় স্থলভাগে প্রবেশ করার পরে কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণবাতগুলো বিলীন হয়ে যায়।
তো সমুদ্রে যেহেতু বাধাহীন, সমুদ্রেই সৃষ্টি হয়, সমুদ্রের গতিবেগ কিন্তু অনেক বেশি। আর কি বৈশিষ্ট্য বলতে পারি না, এই ঘূর্ণবাদ মোটামুটি ক্ষণস্থায়ী, মানে বেশিক্ষণ ক্রান্তীয় ঘূর্ণবাদ কোনো জায়গায় বেশিক্ষণ স্থায়ী হয় না। অর্থাৎ এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ওই একদিন, দুদিন, ম্যাক্সিমাম 3 দিন, এর বেশি কিন্তু দুর্যোগ থাকে না। টর্নেডোর মতো ঘূর্ণবাদ তো কয়েক মিনিট, কয়েক সেকেন্ড এরকম স্থায়ী হয়। এবং সবশেষে আরো বৈশিষ্ট্য বলা যেতে পারে যে এই ঘূর্ণবাতের কেন্দ্রে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি পরে বলছি, মানে শেষের দিকে বলছি, এই ঘূর্ণবাতের বৈশিষ্ট্য প্রধান যেটা, যে কেন্দ্রে থাকে কি, একটা শান্ত অবস্থা। একেবারে যাকে কেন্দ্র করে ঘূর্ণবাদ আবর্তিত হচ্ছে, সেই কেন্দ্রে শান্ত অবস্থা থাকে, যাকে আমরা বলি আই অফ সাইক্লোন বা ঘূর্ণবাতের চক্ষু। এটা কিন্তু আলাদা করে একটু ভালো করে তোমাদের নজর দিতে হবে যে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। তাহলে এগুলো গেল ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। এবার আমরা একটু পড়বো কি, এই ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হতে গেলে কিছু কন্ডিশন চাই, কিছু শর্ত আছে, এটা আমাদের একটু পড়তে হবে। কি কি শর্ত না, ইন্দ্রিয় গ্রাহ্য তাপ ও লীন তাপ সরবরাহ। এটা কি না, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির জন্য সমুদ্র পৃষ্ঠের গড় উষ্ণতা কমপক্ষে এই 26-27 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া প্রয়োজন। সমুদ্র পৃষ্ঠের ওপর তাপমাত্রা এইরকম যদি হয়, অর্থাৎ প্রায় 26-27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কি হয় না, ঘূর্ণবাত বিকাশের একটা আদর্শ অবস্থা সৃষ্টি হবে। কারণ এই উষ্ণতা সমুদ্রের জলীয় বাষ্পের বাষ্পীভবনে, জলের বাষ্পীভবনে সাহায্য করে এবং জলীয় বাষ্পের যোগান বায়ুমণ্ডলে অব্যাহত রাখে। এবং এই জলীয় বাষ্প ঘূর্ণবাতকে ক্রিয়াশীল রাখার জন্য প্রয়োজনীয় লীন তাপের যোগান দেয়। অর্থাৎ সমুদ্রের জলকে বাষ্পীভূত হতে হবে, বায়ুমণ্ডলে বাষ্পীভবনের যোগানকে অব্যাহত রাখবে। অর্থাৎ টেম্পারেচার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ঘূর্ণবাতের ক্ষেত্রে। আর কি শর্ত না, উষ্ণ জলের গভীরতা। এই যে জলের গভীরতা না, যে সামুদ্রিক অঞ্চলে এই ঘূর্ণবাত সৃষ্টি হবে তার গভীরতা কমপক্ষে 60 থেকে 70 মিটার হওয়া প্রয়োজন। তা না হলে কি হবে না, গভীর পরিচলন স্রোতের কারণে, পরিচলন স্রোত কাকে বলে জানি, উপরের গরম জল নিচের ঠান্ডা উপরে আসবে, উপরের গরম নিচে যাবে, এই ধরনের যে সিচুয়েশন গুলো ঘটবে আর কি। অর্থাৎ পরিচলন স্রোত, এই কি না, পরিচলন স্রোতের কারণে নিচের শীতল জল উপরে আসে, ফলে জলীয় বাষ্পের প্রক্রিয়া বাধা পেয়ে ঘূর্ণবাতে লীন তাপ সরবরাহ বন্ধ করে দেয়। অর্থাৎ জলীয় বাষ্প তো উপরের জল গরম এবং সেই জলটাকে কি করতে হবে না, উপরে উঠতে হবে। কিন্তু যদি নিচের ঠান্ডা জল উপরে চলে আসে, তাহলে উপরের জলপৃষ্ঠ ঠান্ডা হয়ে গেল, তার মানে জলীয় বাষ্পের যোগান বায়ুমণ্ডলে কমে যাবে, ফলে লীন তাপ সরবরাহ বন্ধ হয়ে যাবে, ফলে ঘূর্ণবাত কিন্তু সৃষ্টি হবে না, বিলীন হয়ে যাবে। আর কি না, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে গোলযোগের ডিস্টারবেন্স উপস্থিতি। সেটা কিরকম না, একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হতে গেলে মোটামুটি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে একটি বিশেষ অস্থিরতার প্রয়োজন। সেটা কিরকম না, গ্রীষ্মের সময় আইটিসিজেড, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটা আলাদা করে তোমরা পড়বে পরে, উত্তর গোলার্ধে অবস্থান করলে কি হয় না, আইটিসিজেড যদি উত্তর গোলার্ধে থাকে, মানে সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে, উত্তরায়ণ চলছে, তখন জলভাগের উপর প্রবাহিত পূবালী বায়ু তরঙ্গের সঙ্গে জলভাগের উষ্ণতার স্থানীয় পার্থক্যের ফলে ছোট ছোট অনেকগুলো বজ্র ঝঞ্ঝার সৃষ্টি হবে। আর এর ফলেই গ্রীষ্মের শেষে এবং বসন্তের শুরুতে এই বজ্র ঝঞ্ঝার পরিত্যক্ত নিম্নচাপ কক্ষগুলি দুর্বল অবস্থায় পড়ে থাকে। ফলে কি হবে, আর এই দুর্বল ছোট ছোট নিম্নচাপগুলো পরবর্তীকালে উষ্ণ সমুদ্র থেকে আরো জলীয় বাষ্প সংগ্রহ করবে, দিয়ে এরাই আয়তনে বড় হয়ে ভয়াবহ এক একটা ক্রান্তীয় ঘূর্ণবাতে আত্মপ্রকাশ করবে। তাহলে এই কন্ডিশন গুলো থাকা দরকার ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে। ছোট ছোট ঘূর্ণবাত
তারাই সমুদ্রে অবস্থান করতে করতে জলীয় বাষ্প ধারণ করতে করতে একটা সময় কিন্তু ব্যাপকতা লাভ করবে। আরো কন্ডিশন আছে, ঠিক যেরকম আমরা দেখলাম বায়ুমণ্ডলের নিম্ন স্তরে গোলযোগের সৃষ্টি হয়েছে, ঠিক ঊর্ধ্ব বায়ুমণ্ডলেও গোলযোগের অবস্থান করতে হবে। সেটা কিরকম? বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে গোলযোগ হলে কি হয়, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের অংশে নাতিশীতোষ্ণ মণ্ডল থেকে আগত ট্রপোস্ফিয়ারের উপরের দিকে ট্রপোপজের কাছাকাছি বা অতটা না গেলেও নাতিশীতোষ্ণ মণ্ডল থেকে আগত ঘূর্ণবাতের পরিত্যক্ত ট্রাপ অক্ষ এর জন্য দায়ী। এই পরিত্যক্ত ট্রাপের ভেতরে থাকে কে? শীতল বায়ু, যার প্রভাবে বজ্র ঝড় সৃষ্টির মাধ্যমে কখনো কখনো ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে। পরের গুরুত্বপূর্ণ শর্ত কি না, কোরিওলিস বল। এটা কি? যে কোনো বাতাসকে ঘূর্ণিতে পরিণত হতে গেলে কোরিওলিস বলের মাত্রা ন্যূনতম 10.5/সেকেন্ড হওয়া প্রয়োজন, যা উভয় গোলার্ধে কোথায় না 5 ডিগ্রি অক্ষরেখার আগে ছাড়া পাওয়া সম্ভব নয়। 15 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোরিওলিস বল এমন অবস্থায় পৌঁছায় কি হয় না, যার ফলে সহজেই বাতাস ঘূর্ণবাতে সৃষ্টি পরিণত হয়। অর্থাৎ 5 ডিগ্রি অক্ষরেখার আগে এই কোরিওলিস বল আমরা পাই না। এই 15 ডিগ্রি অক্ষরেখা নাগাদ জায়গায় আদর্শ কোরিওলিস অবস্থা সৃষ্টি হয়, যার ফলে দেখতে পাই, যার ফলে কিন্তু ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে। এবং উচ্চ অক্ষাংশে শীতল বাতাসের প্রকোপে কারণে কি হয় না, কোরিওলিস বল খুব বেশি হওয়া সত্ত্বেও ঘূর্ণবাতের উৎপত্তি তেমন ভাবে ঘটে না। তাহলে যদি কোরিওলিস বল অক্ষাংশ বাড়ার সাথে সাথে বাড়ে, তাহলে তো উচ্চ অক্ষাংশে অনেক বেশি হবে, কিন্তু সেখানে বাতাস অনেক শীতল, যার জন্য কিন্তু ঘূর্ণবাত সৃষ্টি হয় না। পরের শর্ত কি না, বাতাসের ন্যূনতম উলম্ব ব্যবধান, উলম্ব বিস্তার একটু যদি বেশ থাকে কি না, ক্রান্তীয় মণ্ডলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব ও নিম্নাংশের মধ্যে বাতাস প্রায় একই রকম হলে বা ব্যবধান ন্যূনতম হলে তবেই ঘূর্ণবাত সৃষ্টির পরিবেশ তৈরি হবে। অর্থাৎ নিম্ন ট্রপোস্ফিয়ার এবং ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের মধ্যে বাতাসের যে উষ্ণতার যে ব্যবধান, এটা অনেক কম হতে হবে, তবে পরে এই ঘূর্ণবাত সৃষ্টি হবে। এছাড়াও বায়ুমণ্ডলে আর্দ্রতার উপস্থিতি, কেন্দ্র বহির্মুখী বায়ু প্রবাহের উপস্থিতি প্রভৃতি কারণে এই ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়। তাহলে এগুলো গেল কন্ডিশন। এবার আজকের আসল যে আমার আলোচনার বিষয় তা হলো কি না, ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবন চক্র, কিভাবে ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়। বেশ কতগুলো পর্যায়ের মাধ্যমে এই ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়ে থাকে। সৃষ্টি থেকে বিলীন হওয়া পর্যন্ত কতগুলো পর্যায়ে আমরা ভাগ করে আলোচনা করতে পারি। একেবারে প্রথম পর্যায় হচ্ছে প্রারম্ভিক পর্যায়। শুরু হচ্ছে কিভাবে? কিভাবে না, কি হয় না, হাজার হাজার বর্গ কিমি জুড়ে, বিরাট অঞ্চল জুড়ে সমুদ্রের ওপর পরিবর্তনশীল, একটু অস্থিতিশীল এলোমেলো বাতাস কি হবে, প্রবাহিত হয়। এবং কি না, বায়ু ক্রমশ ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করছে এবং বিস্তীর্ণ অঞ্চলের বায়ু চাপ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বাতাস ক্রমাগত আবর্তিত হয়ে একটি ঘূর্ণি বা ভাটেক্স সৃষ্টি করে, যা অবশেষে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তাহলে বিরাট অঞ্চল জুড়ে বাতাস এলোমেলো প্রবাহিত হবে, উষ্ণতা বাড়বে, বায়ুর চাপ কমবে এবং আস্তে আস্তে ঘূর্ণি সৃষ্টি হচ্ছে, ভাটেক্স সৃষ্টি হচ্ছে। এটা প্রারম্ভিক পর্যায়। এরপরে কি না, বিকাশ লাভ করবে, ঘূর্ণবাতটা ফর্ম করছে ধীরে ধীরে। কি হয় না, এই বায়ুর চাপ কমতে থাকলে বাতাসের গতিবেগ কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। ঝড়ের চক্ষুকে কেন্দ্র করে, চক্ষু মানে কেন্দ্র, একদম যে পয়েন্টে ঘূর্ণবাতটা সৃষ্টি হচ্ছে যে অঞ্চলে, তাকে কেন্দ্র করে বাতাস কি হবে, ঘুরতে থাকবে, আবর্তিত হতে থাকে এবং ঘূর্ণবাত অগ্রসর হতে থাকে। এগোতে শুরু করেছে ঘূর্ণবাত, এক জায়গায় আর স্থায়ী থাকছে না। বিশাল অঞ্চল জুড়ে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং মুষলধারে কিন্তু বৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় একটি ঘূর্ণবাত ভেঙে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র ঘূর্ণবাতে সৃষ্টি হয়। এদের মধ্যে কোনো একটি ঘূর্ণবাত বিধ্বংসী এবং শক্তিশালী রূপ ধারণ করে এই বিকাশশীল পর্যায়ে।
এবার কি হলো, কমপ্লিট ফর্ম করে গেছে, পূর্ণতা পেয়েছে, মানে পরিণত পর্যায়। কি না, এই পর্যায়ে ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করে এবং এই সময় বিজ্ঞানীরা এই ঘূর্ণিঝড়ের এই অবস্থায় একে 4টি বৃত্তীয় অঞ্চলে ভাগ করেছে। কি কি 4টি বৃত্তীয় অঞ্চল দেখো না, প্রথম যে অঞ্চল কেন্দ্র থেকে 10 থেকে 20 কিমি ব্যাসযুক্ত কেন্দ্রীয় অঞ্চল, এই অংশে মৃদুমন্দ বাতাস বয় এবং আকাশ পরিষ্কার থাকে, মানে চক্ষু অঞ্চল, একে ঘূর্ণবাতের চক্ষু বলে। আই অফ সাইক্লোন অঞ্চল 10-20 কিলোমিটারের মধ্যে, এই আয়তন কম বেশি হতে পারে, শান্ত একটা ভাব বিরাজ করবে, এটাকে চক্ষু অঞ্চল বলা হয়েছে। দ্বিতীয়ত কি না, এর পরবর্তী অংশে রয়েছে সবচেয়ে শক্তিশালী অঞ্চল, বিক্ষুব্ধ অঞ্চল, যার ব্যাস 50 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই অংশে বায়ুর চাপ খুব খাড়া হয় এবং ঝঞ্ঝা কি হয় না, বাতাসের বেগ বেশি থাকে এবং প্রবল বৃষ্টিপাত হয়। এরপরে তৃতীয়ত কি না, ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলয়, এক্ষেত্রে বাতাস প্রবল বেগে প্রবাহিত হয় এবং সবশেষে একেবারে বাইরে থাকছে চতুর্থ বলয় বা সর্ববহিস্থ বলয়। এখানে কি হয় না, দুর্বল ঘূর্ণিবায়ু প্রবাহিত হয়। আসল ঘূর্ণিঝড় কিন্তু ওই দ্বিতীয় এবং তৃতীয় বলয়ে থেকে গেল। এটা হলো কি না, ক্রান্তীয় ঘূর্ণবাতের পরিণত পর্যায়। তাহলে আমরা একদম প্রথম থেকে পড়লাম প্রারম্ভিক পর্যায় এবং বিকাশশীল পর্যায় এবং পরিণত পর্যায়। এইভাবে একটা ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়। এবং এখানে আরেকটু কথা আমি জেনে নিই, তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন। এটা কি না, ক্রান্তীয় ঘূর্ণবাতের কিন্তু গঠনগত বৈশিষ্ট্য রয়েছে। সৃষ্টিত হলো কোথায়, কিভাবে, কি থাকছে না, এই ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠনকে প্রধানত দুভাগে আমরা ভাগ করে আলোচনা করতে পারি। একটি কি না, সমান্তরাল গঠন এবং আরেকটি উল্লম্ব গঠন, হরাইজন্টাল স্ট্রাকচার এবং ভার্টিক্যাল স্ট্রাকচার। এই হরাইজন্টাল স্ট্রাকচার কি না, ক্রান্তীয় ঘূর্ণবাতকে সমান্তরালে 6টি বৃত্তাকার অংশে ভাগ করা হয়েছে। যদিও এই ভাগগুলোর মধ্যে কোনো সুনির্দিষ্ট সীমারেখা টানা সম্ভব নয়, তবুও বিজ্ঞানীরা একে 6টি ভাগে ভাগ করেছেন। ওই আমি যেভাবে উৎপত্তিটা বললাম ঠিক একইভাবে। একেবারে প্রথমে কে না, ঘূর্ণবাতের চক্ষু। শক্তিশালী কোনো ঘূর্ণবাতের একেবারে 5 থেকে 10 বা কখনো কখনো সেটা 30-40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এটাকে ঘূর্ণবাতের চক্ষু অঞ্চল বলা হয়। এখানে উষ্ণতা এবং আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক থাকে এবং বায়ুর চাপ সবচেয়ে কম থাকে। এর বাইরে রয়েছে চক্ষু প্রাচীর, দ্বিতীয় বলয় যেটাকে বলি গঠনের চক্ষু প্রাচীর। চক্ষুর চারপাশে বলয় আকারে 10 থেকে 20 কিলোমিটার অঞ্চল হলো চক্ষু প্রাচীর। এই অংশে ঝড় বৃষ্টি সবচেয়ে বেশি হবে। এখানে গভীর বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হবে এবং প্রবল বজ্র ঝড় সহ বৃষ্টিপাত হবে। 3 নম্বর সমান্তরাল যে অঞ্চল, সেটা হচ্ছে কি কুণ্ডলী বলয় বলি আমরা তাকে। চক্ষু প্রাচীরের বাইরে 50 থেকে 80 কিলোমিটার দীর্ঘ ঘূর্ণবাতের এই অংশে অতি ঘন কিউমুলোনিম্বাস মেঘ কুণ্ডলী আকারে অবস্থান করে। এখানে বজ্রপাত সহ অতি প্রবল বৃষ্টিপাত হয় বলে একে আমরা বর্ষ বলয়ও বলি। তারপরে কি না, অঙ্গুরীয় বলয়। এগুলো জলবায়ুবিদরা এইভাবে ভাগ করেছেন, তার গঠনকে এইভাবে বিন্যস্ত করেছেন। না, কুণ্ডলী বলয়ের পরের অংশে কি হয় না, বায়ু ওপর থেকে নিচের দিকে নেমে আসে, ওপর থেকে নিচে নামছে বাতাস এবং এখানে ঝড় মেঘ আপেক্ষিক আর্দ্রতা ও বৃষ্টিপাত অপেক্ষাকৃত কমে যায়, অনেকটা হালকা হয়ে যায়। এবং এর পরে থাকছে বহিস্থ পরিচলন বলয়। না, এই অঙ্গুরীয় বলয়ের বাইরে কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখ বায়ুর প্রভাবে যে একটা অস্থিতিশীল বা অস্থির অবস্থার সৃষ্টি হয়, তার কারণেই একটা পরিচলন প্রক্রিয়া কার্যকর হয় এবং এখানেও কিন্তু মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। এবং সমান্তরাল গঠনের সবচেয়ে বাইরে থাকছে কি না, সীমান্তবর্তী অঞ্চল।
একদম শেষের দিকে, ঘূর্ণবাতের একেবারে বাইরের অংশে, যেখানে পরিচলন প্রক্রিয়াও দুর্বল হয়ে যায়, মেঘের সঞ্চার এক প্রকার হয় না, একটা বৃষ্টিপাতও হয় না, মেঘমুক্ত পরিবেশ, মানে ঘূর্ণবাতের গঠন ওই পর্যন্ত মোটামুটি সীমান্তবর্তী অঞ্চলে ঘূর্ণবাতের প্রভাব, তারপরে প্রভাব মুক্ত অঞ্চল। এটা গেল একটা সমান্তরাল গঠন, কেন্দ্র থেকে সমান্তরাল ভাবে চতুর্দিকে যে বিস্তার, এইটা হচ্ছে তার স্ট্রাকচার। আর উল্লম্ব গঠন কি না, ক্রান্তীয় ঘূর্ণবাতের ওপরের দিকে উচ্চতা 12 থেকে 15 কিলোমিটার পর্যন্ত আমরা কিন্তু একে লক্ষ্য করতে পারি। এবং ভূপৃষ্ঠ থেকে যত ঊর্ধ্বে যাব, এই ঘূর্ণবাতকে ভূবিজ্ঞানীরা 3টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে অন্তঃপ্রবাহ স্তর, মধ্যস্তর এবং বহিঃপ্রবাহ স্তর। অন্তঃপ্রবাহ স্তর কাকে বলে না, ভূপৃষ্ঠ থেকে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত ওপর পর্যন্ত অংশকে অন্তঃপ্রবাহ স্তর বলা হয়। এখানে কি না, কেন্দ্রমুখী প্রবাহ, এখানে বাষ্পীভবন, ঘনীভবন, মেঘ সৃষ্টি, বৃষ্টিপাত প্রভৃতি ঘটনাগুলো এখানে কিন্তু ঘটে। এবং ঘনীভবনের লীন তাপ বায়ুর ঘূর্ণি সৃষ্টির শক্তি যোগায় এই অংশে। তারপরে হচ্ছে মধ্যস্তর, কি না, ঘূর্ণবাতের উচ্চতা 3 কিলোমিটার থেকে প্রায় 6 কিলোমিটার পর্যন্ত বা 6-7 কিলোমিটার পর্যন্ত অংশকে বলা হচ্ছে মধ্যস্তর। এই অংশে ঘূর্ণবাতের প্রধান ঘূর্ণটি অবস্থান করে ওই উচ্চতায়। এবং সর্ববহিঃ প্রবাহ স্তরে কি না, ঘূর্ণবাতের উচ্চতর অংশ, অর্থাৎ 6 বা 7 কিলোমিটারের পরে ট্রপোপথ পর্যন্ত যে অংশ, তাকে আমরা বলি সাধারণত বহিঃপ্রবাহ স্তর। তাহলে এইভাবে তার গঠনগত বিন্যাস করা হয়েছে, একটা সমান্তরাল বিন্যাস, চক্ষু অঞ্চল থেকে একেবারে বাইরের দিকে, আর একটা ভূপৃষ্ঠ থেকে একেবারে প্রায় ট্রপোপথ পর্যন্ত। এই গেল মোটামুটি ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি এবং গঠন। উৎপত্তি মানে তার জীবন চক্র, আর গঠন হচ্ছে তার যেই বিস্তার গুলো যেভাবে আমি ব্যাখ্যা করলাম। মোটামুটি তোমরা একটা ধারণা হয়তো পেলে। এবার তোমরা একটু বই থেকে পুরো বিষয়গুলো ভালো করে বুঝে পড়লে মোটামুটি এই বিষয়টি আমরা বুঝতে পারব।